বাংলাদেশে আবার বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। মানুষ রাজনৈতিক বিপর্যয় নিয়ে যখন জেরবার অবস্থায় আছে, তখন মরার উপর খাড়ার ঘা হিসাবে বন্যার আঘাতে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। এমত অবস্থায় মানুষের পাশে কেন সরকার নেই, সে প্রশ্নটা এখন সর্বত্র আলোচিত। ধরে নিচ্ছি 2024 সালে যখন প্রলয়ঙ্কারী বন্যা এসেছিল, তখন না হয় দেশে একটি অবৈধ এবং বিদেশিদের বসিয়ে দেওয়া সরকার ছিল, তাই বন্যার জন্য ত্রাণ সংগ্রহ করে সেই টাকা মেরে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কি দেশে সেরকমই কোনো সরকার, যে মানুষ বিপদগ্রস্ত হয়ে হঠাৎ আসা পানির সঙ্গে লড়ছে, আর সরকার প্রধান তার স্ত্রীকে নিয়ে রসিকতা করছেন ঢাকায় বসে? একটি দেশে একই সঙ্গে দুটি বন্যা আসলে চলতে পারে কি? একটু ব্যাখ্যা করছি। একটি বন্যা হচ্ছে পানির, আরেকটি বন্যা রাজনীতির। পানির বন্যা মানুষের ঘর ভাসিয়ে নেয়, ফসল নষ্ট করে, সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নেয়। আর রাজনৈতিক বন্যা ভাসিয়ে নেয় রাষ্ট্রের প্রতিষ্ঠান, প্রশাসনের সক্ষমতা, সরকারের দায়িত্ববোধ এবং মানুষের শেষ আশ্রয়টুকু। বাংলাদেশে আজ এই দুই বন্যা একসঙ্গে চলছে। দেশে আবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। সর্বশেষ নিশ্চিত হিসাবে 71 জন মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দী। চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য এলাকা এবং দেশের আরো বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষি জমি এবং জীবিকা পানির নিচে। কোথাও পাহাড় ধস, কোথাও আকস্মিক ঢল, কোথাও খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। কিন্তু মানুষ যখন ছাদে উঠে প্রাণ বাঁচাচ্ছে, গাছের উপর উঠে প্রাণ বাঁচাচ্ছে, তখন সবচেয়ে বড় প্রশ্ন বৃষ্টি নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে সরকার কোথায়? 2024 সালে ভয়াবহ বন্যার সময় বলা হয়েছিল দেশে তখন একটি অনির্বাচিত, অসাংবিধানিক এবং বিদেশি সমর্থন নির্ভর সরকার ছিল। সেই সময় সরকারের প্রশাসনিক বৈধতা ছিল না রাজনৈতিক জবাবদিহিতা। ফলে তারা বন্যা মোকাবেলা করার চেয়ে ভারতকে দোষারোপ, আবেগ তৈরি করা এবং গণত্রাণ সংগ্রহের প্রচারণায় বেশি ব্যস্ত ছিল। তখন বলা হয়েছিল ভারত আগাম তথ্য দেয়নি, ভারত বাঁধ খুলে দিয়েছে, ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়েছে। ভারত অবশ্য সেসব অভিযোগ অস্বীকার করেছিল। আন্তর্জাতিক প্রতিবেদনে 2024 সালের বন্যার কারণ হিসাবে প্রবল মৌসুমী বৃষ্টি, উজানে পানি এবং ঢলনামা এবং নদীর পানি বৃদ্ধির কথা উঠে এসেছিল। কিন্তু এবার তো সেই অজুহাতটিও নেই। এবার প্রবল এবং দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতেই আকস্মিক বন্যা এবং পাহাড় ধস হয়েছে। বৃষ্টি কয়েকদিন ধরে চলছে, আরো 5 দিনের পূর্বাভাস রয়েছে। নদীর পানি বেড়েছে, আবহাওয়ার সতর্কতা ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে সরকার কি করছিল? মনে হচ্ছে বাংলাদেশের সরকার এখন শুধু গুলশান, বনানী আর ঢাকার অভিজাত এলাকার জন্য। বাকি বাংলাদেশ যেন রাষ্ট্রের মানচিত্রের বাইরে। ঢাকায় সভা হচ্ছে, বক্তৃতা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, পারিবারিক রসিকতা হচ্ছে, কিন্তু বন্যার পানিতে ডুবে থাকা মানুষের কাছে সরকারকে দেখা যাচ্ছে না। এখানেই 2024 সালের রাজনৈতিক বিপর্যয়ের সঙ্গে আজকের প্রাকৃতিক বিপর্যয়ের সম্পর্কটি বুঝতে হবে। বাংলাদেশে বহু বছর ধরে দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক উদাহরণ হিসাবে পরিচিত হচ্ছিল, কারণ এখানে দুর্যোগ ব্যবস্থাপনা কোনো ব্যক্তির দয়া বা কিছু স্বেচ্ছাসেবকের আবেগের উপর নির্ভর করত না। এর জন্য ছিল আইন, প্রতিষ্ঠান, প্রশিক্ষিত জনবল এবং স্ট্যান্ডিং অর্ডার্স অন ডিজাস্টার। এই নির্দেশনায় মন্ত্রণালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নির্ধারিত রয়েছে এবং তাদেরকে আগে থেকেই এই বন্যার সময় ছুটি বাতিল সহ এবং এই সিজনে ছুটি বাতিল সহ নানা রকম ব্যবস্থা নেওয়া হতো। উদ্দেশ্যই হলো দুর্যোগ দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন কেন্দ্রের রাজনৈতিক নির্দেশনার জন্য অপেক্ষা না করে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়। কিন্তু 2024 সালের জুলাই আগস্টে রাজনৈতিক বিপর্যয়ের পর কি ঘটলো? দেশের সকল স্থানীয় জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়া হলো, প্রশাসনে গণবদলি হলো, অভিজ্ঞ কর্মকর্তাদের নিষ্ক্রিয় কিংবা কোণঠাসা করা হলো, রাজনৈতিক আনুগত্যের পরীক্ষায় রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক স্মৃতি ধ্বংস করা হলো। ফলে দুর্যোগ ব্যবস্থাপনার যে শেকড় ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে বিস্তৃত ছিল, সেই তারটি বা সুতোটি কেটে ফেলা হলো।
আজকের বন্যা তাই শুধু অতিবৃষ্টির ফল নয়, এটি ভেঙে পড়া প্রশাসনিক কাঠামোরও ফল। এবার আসুন 2024 সালের ত্রাণের টাকার প্রশ্নে। ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্ত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাধারণ মানুষ টাকা, খাবার, কাপড়, ঔষধ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা পর্যন্ত দিয়েছিলেন। মানুষ বিশ্বাস করেছিল তাদের সাহায্য দ্রুত বন্যার্তদের কাছে পৌঁছে যাবে। পরে প্রকাশিত অডিটে দেখা গেল মোট 11,69,84,420 টাকা সংগ্রহ হয়েছিল। 420 সংখ্যাটি খুব আপনি মনে রাখতে পারেন সংখ্যাটি, কারণ 420 বলে আমরা একটা ব্যাপারটা জানি, এই আইনটি আমরা জানি। আর এই বন্যার টাকা নিয়ে আসলে 420 গিরি হয়েছিল। তৎকালীন হিসাবে খরচ হয়েছিল মাত্র 1,78,33,207 টাকা, প্রায় 9,91,00,000 টাকা তখনও দুটি ব্যাংক হিসেবে নাকি পড়েছিল। পরে সেই টাকা কি হয়েছে কেউ জানে না। প্রশ্ন হচ্ছে, মানুষ যখন খাবারের জন্য হাহাকার করছিল, শিশুরা যখন বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ হচ্ছিল, তখন এই কোটি কোটি টাকা ব্যাংকে পড়েছিল কেন? বলা হয়েছিল ভবিষ্যতে পুনর্বাসনের জন্য টাকা রাখা হয়েছিল, বলা হয়েছিল স্বেচ্ছাসেবক এবং লজিস্টিক সক্ষমতা সীমিত ছিল। কিন্তু যে সংগঠন কয়েক সপ্তাহে দেশব্যাপী মানুষ সংগঠিত করে সরকার পতনের মতো ঘটনা ঘটিয়ে ফেলেছিল, তারা বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য স্বেচ্ছাসেবক পেল না, একথা কি বিশ্বাসযোগ্য? আর ব্যক্তিগত বা অস্থায়ী হিসাবে জনগণের অনুদান রাখার প্রয়োজন হলো কেন? কোন এলাকায় কত টাকা ব্যয় হয়েছিল আমরা জানি না, কারা উপকারভোগী ছিলেন সেটাও আমরা জানি না, অবশিষ্ট অর্থ শেষ পর্যন্ত কোথায় গেল সেটাও আমরা জানি না, কোনো সরকারি তহবিলে কত টাকা হস্তান্তর করা হয়েছিল কিনা তাও তো জানি না, সেই অর্থের চূড়ান্ত ব্যবহার কি হয়েছে তাও জানা যায় না। এসব প্রশ্নের পূর্ণাঙ্গ জনসম্মুখে যাচাইযোগ্য উত্তর এখন প্রয়োজন। এখানে কাউকেই আগে থেকে চোর ঘোষণা করার প্রয়োজন নেই, কিন্তু টাকা 9/6 অভিযোগ উঠলে তার জবাব তো স্লোগান দিয়ে দেওয়া যায় না। প্রয়োজন ব্যাংক স্টেটমেন্ট, উপকারভোগীর তালিকা, অঞ্চল ভিত্তিক ব্যয়ের হিসাব এবং স্বাধীন অডিট। কারণ ওই টাকা কোনো রাজনৈতিক সংগঠনের ছিল না, ছিল জনগণের টাকা, বন্যার্তদের জন্য আমানত। 2024 সালে তখনকার সরকার অনির্বাচিত ছিল, এই যুক্তি কেউ দিতে পারেন, কিন্তু বর্তমান সরকার তো তারা দাবি করে যে তারা নির্বাচিত, বৈধ এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত। তাহলে আজও মানুষ কেন এই রাষ্ট্রীয় অনুপস্থিতি দেখছে? বৈধতা শুধু ব্যালট বাক্স থেকে আসে না, বৈধতা প্রতিদিন প্রমাণ করতে হয়। দুর্যোগে, সংকটে, মানুষের জীবন বাঁচানোর মুহূর্তে। সরকার বলতে শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী আর প্রেস উইং এর বিবৃতি বোঝানো যায় না বা বোঝায় না। সরকার মানে পানি আসার আগে সতর্কতা, সরকার মানে ঝুঁকিপূর্ণ মানুষকে সরিয়ে নেওয়া, সরকার মানে নৌকা, আশ্রয় কেন্দ্র, চিকিৎসক, বিশুদ্ধ পানি এবং শিশু খাদ্য। সরকার মানে প্রতিদিন প্রকাশিত জেলা এবং উপজেলা ভিত্তিক হিসাব। সরকার মানে ক্ষতিগ্রস্ত কৃষক এবং দিনমজুরের পুনর্বাসন। সরকার মানে যে পদ্মা সেতুকে নিয়ে নানা রকম হাস্যরস করা হয়েছিল, ভেঙে পড়বে বা সেই পদ্মা সেতুতে ওঠার জন্য মানা করা হয়েছিল, আজ প্রধানমন্ত্রী সেই পদ্মা সেতু পার হয়ে বরিশাল গিয়ে বক্তৃতাবাজি নয়। সরকার বলছে উদ্ধার এবং ত্রাণে বিভিন্ন সংস্থাকে নামানো হয়েছে এবং পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, কিন্তু কাগজে 10টি পদক্ষেপ আর মাঠে মানুষের অভিজ্ঞতা এক জিনিস নয়। মানুষ যদি খাবার না পায়, উদ্ধার না পায়, সরকারের উপস্থিতি না দেখে, তাহলে প্রেস রিলিজ দিয়ে রাষ্ট্রের অনুপস্থিতি ঢেকে রাখা যায় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, দেশের গণমাধ্যমেও দুর্যোগের পূর্ণ চিত্র যথেষ্ট দৃশ্যমান নয়। বিদেশি গণমাধ্যম যখন মৃত্যু, বিচ্ছিন্ন জনপদ এবং আটকে পড়া মানুষের খবর দিচ্ছে, তখন দেশের বড় অংশের মিডিয়া যেন অস্বাভাবিকভাবে সংযম দেখাচ্ছে। 11ই জুলাই রয়টার্স অন্তত 44 জনের মৃত্যু এবং 10 লাখের বেশি মানুষ আটকে পড়ার তথ্য দিয়েছিল। এরপর মৃতের সংখ্যা আরো বেড়ে 71 হয়েছে। প্রশ্ন উঠতেই পারে, দেশের মানুষকে নিজের দেশের বিপর্যয়ের খবর বিদেশি গণমাধ্যমের কাছ থেকে জানতে হবে কেন? দেশের মিডিয়াকে কে আটকে রাখছে? প্রাকৃতিক দুর্যোগ কখনোই পুরোপুরি ঠেকানো যায় না, কিন্তু দুর্যোগের আগে প্রস্তুতি না নেওয়া, প্রশাসনিক কাঠামো ধ্বংস হওয়া বা ধ্বংস করা, তথ্য গোপন করা এবং মানুষকে নিজেদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের ফল। 2024 সালের রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশকে শুধু সরকারহীন করেনি, একটি রাষ্ট্রের দুর্যোগ মোকাবেলার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তখন ছিল ইউনূস সরকারের অনির্বাচিত উদাসীনতা, এখন নির্বাচিত বলে দাবিদার সরকারের দৃশ্যমান অনুপস্থিতি। এটা আরো ভয়ঙ্কর।
সরকার বদলেছে, প্রচারণার ভাষা বদলেছে, কিন্তু বন্যার তো মানুষের ভাগ্য বদলায়নি। সরকার কোথায় আসলে? প্রশ্ন হচ্ছে 2024 সালের ত্রাণের অবশিষ্ট টাকা কোথায়, আর পূর্ণাঙ্গ হিসাব কোথায়? আর যে সরকার নিজেকে নির্বাচিত এবং বৈধ বলে দাবি করছে, সেই সরকার 71টি মৃত্যুর পরও কেন জনগণের পাশে দৃশ্যমান নয়? বৃষ্টি প্রকৃতির সৃষ্টি, কিন্তু মানুষকে অসহায়ভাবে মরতে দেওয়া রাষ্ট্রের ব্যর্থতা। আর রাজনৈতিক বিপর্যয়ের পর যখন প্রতিটি প্রাকৃতিক দুর্যোগই মানবিক বিপর্যয়ে পরিণত হয়, তখন বুঝতে হবে দেশে শুধু নদীর পানি বাড়েনি, রাষ্ট্রের দায়িত্বহীনতাও বিপদসীমা অতিক্রম করেছে। ভালো থাকবেন সবাই।